বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রাতের এই বিশেষ প্রতিবেদনে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাজ্যপাল নির্বাচিত সরকারের উপরে ছড়ি ঘোরাতে পারেন না। নির্বাচিত সরকারের পাশ করা কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য আটকাতে পারে না। না, এটা আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট এ কথাটা জোরে সোরে বলেছে এবং কড়া ভাষায় বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই যে ভাষায় যেভাবে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছেন তা এক কথায় ঐতিহাসিক বলা যেতে পারে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের কাছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত একজন ব্যক্তি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বা মন্ত্রিসভার কাজকর্মের উপরে নজরদারি চালাবে এবং সে একটা পিয়ন নয়, সে একটা পিয়ন হতে পারে না, তাকে মর্যাদা দিতে হবে, তার নিজস্ব ক্ষমতা থাকতে হবে। তারই উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি জানতে চান তুষার মেহতার কাছে যে তাহলে কি রাজ্যপাল নির্বাচিত সরকারের সিদ্ধান্তের উপরে রাজ্যপাল কথা বলবে? কেনই কথা বলেছেন, কি জন্য বলেছেন, তার নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, বাংলার জনরবকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। রাজ্যপালদের ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটা বিতর্ক আছে। যে সরকারি দিল্লিতে ক্ষমতায় থাকুক না কেন কেন্দ্র সরকারের, সে তার রাজ্যপাল নামক একটি পদের মাধ্যমে সে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে, অর্থাৎ রাজ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। এটা একটা নিয়মে পর্যবেসিত হয়েছে। কংগ্রেস সরকারের আমলেও রাজ্যপাল নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে আমরা জানি রাজ্যপালদের নিয়ে এত বিতর্ক হয়েছে যে সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং সাংবিধানিক প্রশ্ন উঠেছে এবং রাজ্যপালদের সামনে রেখে অনেক সরকারের পতন ঘটানো হয়েছে। এ ঘটনার নজিরও আছে। তবে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে মোদী সরকার ক্ষমতায় আসার পর 2014 থেকে 2025 সালে রাজ্যপালদের যেন অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে এবং রাজ্যপালরা যা খুশি তাই করছেন। রাজ্যপালদের যেন প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিশেষ করে বিরোধী দলের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলের শাসন যেখানে আছে সেই রাজ্যের রাজ্যপালের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যেন তেন প্রকারণে সেই সরকারকে অস্বস্তির মধ্যে রাখা। কখনো রাখা, আপনারা যদি কেরলের দিকে তাকান, কেরলে একই কাজ করছে। পশ্চিমবাংলায় জগদীপ ধনকর একটা ইতিহাস তৈরি করে গেছে। সম্প্রতি যে এখন যিনি আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অনেকদিন চুপচাপ আছে, হয়তো শরীর খারাপ হয়েছে, না হলে উনিও ভোকাল ছিলেন। উনি সরাসরি আবার প্রেস কনফারেন্স করতেন সরকারের বিরুদ্ধে রাজভবন থেকে বসে। অদ্ভুত একটা সিনারিও তৈরি করেছিল। যে ঘটনাটা নিয়ে সুপ্রিম কোর্ট নজরদারি করছে সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে একটি মামলা গিয়েছিল। তামিলনাড়ুতে স্ট্যালিনের সরকার, অর্থাৎ বিজেপি বিরোধী সরকার সেখানে ক্ষমতায় আছে, তারা বিজেপি জোটের সঙ্গে তারা যুক্ত নয়। এরকম একটা সরকার যেখানে ক্ষমতায় আছে, সেই সরকারের পাশ করা বিধানসভার 10টি আইন, 10টি বিল কোনোভাবেই রাজ্যপাল আইনে পরিণত করতে দিচ্ছেন না। রাজ্যপাল কিরণ রবি যেভাবে প্রতিনিয়ত স্ট্যালিনের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছিল তা নিয়ে অনেকবার সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে খবর এসেছে। শেষ পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে স্ট্যালিন শেষ পর্যন্ত তামিলনাড়ুর সরকার শেষ পর্যন্ত
সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের গত এপ্রিল মাসে একটি ঐতিহাসিক রায় দেয়। সে রায়েতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে বলেন, বিচারপতিরা ব্যাখ্যা করে বলেন, ডিভিশন বেঞ্চের বিচারপতিরা, জে.বি. পার্দিওয়ালা ছিলেন এই বিচারপতিদের, তারই নেতৃত্বে বেঞ্চটা ছিল। সে জে.বি. পার্দিওয়ালা একটি ঐতিহাসিক রায় দেন যে বিলের ক্ষেত্রে, বিধানসভায় পাশ হওয়া বিলের ক্ষেত্রে কি কি করতে পারে সরকার, কি কি করতে পারেন রাজ্যপাল, গভর্নরের দায়িত্বটা কি আছে, সেটা নিয়ে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেন এবং সাংবিধানিকভাবেই তিনি ব্যাখ্যা দেন। তিনি বলেন, মানে সুপ্রিম কোর্ট বলে, কি বলে, সুপ্রিম কোর্ট বলে যে বিধানসভায় পাশ হওয়া কোনো বিল অনির্দিষ্টকালের জন্য রাজ্যপাল আটকে রাখতে পারে না। প্রথম কথা, রাজ্যপাল 3 মাসের মধ্যে সেই বিলটা সে মত প্রকাশ করছে কি করছে না, রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করতে পারে, আবার স্বাক্ষর নাও করতে পারে। তাহলে 4টি অপশন আছে রাজ্যপালের কাছে। প্রথম কথা হচ্ছে রাজ্যপাল স্বাক্ষর করতে পারে, স্বাক্ষর নাও করতে পারে। দ্বিতীয় হচ্ছে অসম্মতি জানাতে পারে। দ্বিতীয় হচ্ছে রাজ্যপাল এই বিলটাকে সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারে। 3 নম্বর যেতে হচ্ছে রাজ্যপাল সরাসরি এই বিলটাকে আবার ফেরত পাঠাতে পারে তার মতামত দিয়ে, যে এই জায়গায় আমার আপত্তি আছে, এইগুলো আপত্তি আছে, এগুলো দেখে আপনি পাঠান। এখন এখানেই রায়তে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট যে যদি বিধানসভা দ্বিতীয়বার ওই বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠায়, রাজ্যপাল সেটা স্বাক্ষর করতে বাধ্য থাকবে, অর্থাৎ রাজ্যপাল তাকে আইনে পরিণত করতে বাধ্য থাকবে। তো এই যে স্তম্ভগুলো, এই যে নিয়মগুলো, এই যে বিধিগুলো কিন্তু রাজ্যপাল মানেননি তামিলনাড়ুর ক্ষেত্রে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট বলে দেয় যে 10টি বিল বিধানসভাতে 2বার পাস করেছে, সেই 10টি বিলই কিন্তু আইনে পরিণত হয়েছে, রাজ্যপাল স্বাক্ষর করুক আর নাই করুক। তারপরে বলে দেওয়া হয় রাজ্যপাল 3 মাসের মধ্যে তার অসম্মতি জানাতে পারে। 3 মাসের মধ্যে বিলের অসম্মতি জানাতে, বিলের কোথায় অসম্মতি সেটা জানাতে পারে, দিতে পারে, কিংবা বিলের স্বাক্ষর করতেই হবে। 3 মাসের বেশি বিল আটকে রাখতে পারবে না। আবার কোনো রাজ্যপাল যদি এই বিল যেটি বুঝতে না পেরে তার সাংবিধানিক ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন, তাহলে রাষ্ট্রপতিও 3 মাসের বেশি এই বিল আটকাতে পারে না। রাষ্ট্রপতিকেও সময়সীমা বেঁধে দেওয়া হলো। এইটা নিয়ে বিতর্ক বাধে। বলা হয় রাজ্যপাল এবং রাষ্ট্রপতির সীমাহীন সাংবিধানিক ক্ষমতার উপরে সুপ্রিম কোর্ট অযাচিত হস্তক্ষেপ করছে। এই নিয়ে সেই সময় খুব বিতর্ক হয়। তৎকালীন প্রধান বিচারপতি, সেই সময় প্রধান বিচারপতি ছিলেন, আমরা সকলেই জানি, সঞ্জীব খান্না। পরবর্তীতে প্রধান বিচারপতি পদে আসেন বি.আর. গাভাই। বি.আর. গাভাই যেদিন প্রধান বিচারপতি পদে শপথ নেন, ঠিক তার সেই দিনই রাষ্ট্রপতির পক্ষ থেকে 14 দফা একটা প্রশ্নমালা বি.আর. গাভাইকে প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, প্রধান বিচারপতিকে দেওয়া হয়। এখন আমরা কয়েক মিনিটের মধ্যে শুনে নেব এই 14 দফা। একটু ভিডিওটা বড় হচ্ছে, আপনারা দেখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখবেন দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের কেন্দ্রীয় সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করছে, কি বিপদ তৈরি করার চেষ্টা করছে, সুপ্রিম কোর্ট কিভাবে বাধা দিচ্ছে, সেটা জানা আপনাদের প্রয়োজন আছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে 14 দফা একটা প্রশ্নাবলী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। সেখানে কি বলা হয়? সেটা বলা হয় আর্টিকেল 200 অধীনে, 200 যে আর্টিকেল আছে, 200 নম্বর আর্টিকেলের অধীনে রাজ্যপালের কাছে কোনো বিল পাঠানো হলে তার সংবিধানগত বিকল্পগুলি কি কি, অর্থাৎ আর্টিকেল 200 নম্বর অনুসারে এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয়েছে। রাজ্যপাল কি সবসময় মন্ত্রিপরিষদের পরামর্শ মানবেন, নাকি ডিসক্রিশন প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ অসম্মতি প্রয়োগ করতে পারবেন?
রাজ্যপালের ডিসক্রিপশন যেমন বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া বিচারযোগ্য কিনা, এটা বিচারযোগ্য কিনা, রাজ্যপালের বিল নিয়ে সিদ্ধান্তটা কোনো আদালতের চ্যালেঞ্জ হতে পারে কিনা, আর্টিকেল 361 বিচার পর্যালোচনার অবরোধ সৃষ্টি করে কিনা, অর্থাৎ যে আর্টিকেলে যে 361 যেটা ক্ষমতা দিয়েছে রাজ্যপালকে সেটা কি করা যায়, তার উপরে পর্যালোচনা করা যায়। সংবিধানের সময়সীমা নির্ধারণ না থাকলে নির্দিষ্ট সময়সীমা আর পদ্ধতি কি বিচার আদেশের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে, প্রশ্ন করেছে। 5 নম্বর বলছে সংবিধানে তো কোনো সময়সীমা দেয়া নেই, তাহলে কি কোনো আদালত যদি সময়সীমা নির্ধারণ করতে কি পারে? আর্টিকেল 201 অনুসারে রাষ্ট্রপতি কি ডিসক্রিপশন বিচারযোগ্য কিনা, রাষ্ট্রপতির সিদ্ধান্ত কি বিচারযোগ্য কিনা, রাষ্ট্রপতির অসম্মতির সময়সীমা, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর সময়সীমা নির্ধারণ করা যায় কিনা, জুডিশিয়াল অর্ডার দেওয়া যায় কিনা, অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারে কিনা, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপালের রিজার্ভ করা বিলে অধিকার গ্রহণের ক্ষেত্রে সুপ্রিম রেফারেন্স নেওয়ার প্রয়োজন আছে কিনা, সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার প্রয়োজন আছে কিনা, আইন কার্যকর না হওয়ার আগে পর্যন্ত রাজ্যপাল রাষ্ট্রপতি কার্যক্রম বিচার করতে পারেন কি, অর্থাৎ বিচারালয় অর্থাৎ আদালত কি পারে যেগুলো বিচার করতে। আর্টিকেল 142 নম্বর অধীনে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কি অন্যায়ভাবে ক্ষমতা আদালত বিচার করতে পারে। আর্টিকেল 200 অনুযায়ী অ্যাসেন্ট ছাড়া রাজ্যপালের বিলি কি ল ইন ফোর্স গণ্য করা হয়, রাজ্যপালের বিলি কি, আচ্ছা এটা বলেছে। আর্টিকেল 145-এর 3 প্রথমে স্বীকৃত প্রশ্নগুলি 5 জাজ বেঞ্চে নিয়ে যাওয়া বাধ্যতামূলক, অর্থাৎ এই প্রশ্নগুলোকে 5 বেঞ্চে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। 142 অধীনে কি বিচার প্রক্রিয়ায় অপারেশনগত প্রক্রিয়াগত বিষয়ে সীমাবদ্ধ থাকবে। আর্টিকেল 131 ছাড়া কি অন্য কোনো স্বীকৃতি পথ নেই যেখানে রাষ্ট্রপতি রাজ্য সরকারের মধ্যে বিবাদ বিচার করা যায়, অর্থাৎ আর্টিকেল 131 ছাড়া কি অন্য কোনো পথ নেই। এটা 8ই এপ্রিল পাঠানো হয়েছিল তামিলনাড়ুর গভর্নরের, 8ই এপ্রিল গভর্নরের মামলার পরিপ্রেক্ষিতে 8ই এপ্রিল 2025-এ তামিলনাড়ু সরকারের সঙ্গে যে রাজ্যপালের যে মামলা হয়েছিল সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশাবলী ছিল তারই পরিপ্রেক্ষিতে এই ডিসেন্ট নোট পাঠানো হয়েছিল, রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল রেফারেন্স পাঠানো হয়েছিল সংবিধানের 200 নম্বর বা 201 নম্বর ধারা অনুসারে। এবার হচ্ছে এইটা পাওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত মাসেই একটা বেঞ্চ তৈরি করে, সেই বেঞ্চে আছে প্রধান বিচারপতি, এই কনস্টিটিউশন বেঞ্চ তৈরি করেন। সেই বেঞ্চের সদস্য হচ্ছে জাস্টিস বি.আর. গাভাই প্রধান বিচারপতি, জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস বিক্রম নাথ, জাস্টিস পি.এস. নরসিমা, জাস্টিস এ.এস. চন্দ্রদুকার। এরা কি বলেছে, এরা বিচার করতে বিষয়বস্তু হচ্ছে যে 143 অনুযায়ী সুপ্রিম কোর্টকে পাঠানো এই 14টি বিষয় নিয়ে এরা আলোচনা করবে। 14টি যে প্রশ্ন সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল সেটা নিয়ে আলোচনা করবে। রাষ্ট্রপতি রাজ্যপালের বিল অনুমোদন সময় সাপেক্ষ কিনা এবং সময় সংক্রান্ত বিষয়। আর্টিকেল 200 এবং 201 অনুযায়ী কীভাবে ডিসক্রিপশন প্রয়োগ করা যায়, আবার এগুলো সব বিশ্লেষণ করা যায় কিনা। এবার এইটার আলোচনার শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেয় যে আমরা 143 নম্বর ধারা অনুসারে পরামর্শমূলক ভূমিকা যেটা জানতে চেয়েছে রাষ্ট্রপতি সেটা নিয়ে আলোচনা করছি, এইটাকে কোনোদিন কেউ রিভিউ বলে ভাববেন না, এবং আগে 8ই এপ্রিল যে রায় দেওয়া আছে সেই রায়ের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, শুধুমাত্র ডিভিশন বেঞ্চের রায়ের কোনো বাতিল হচ্ছে না, এটা অ্যাপিল বেঞ্চও নয়, শুধুমাত্র রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা গ্রহণ করছি। উই আর অ্যাডভাইসারি জুরিসডিকশন, উই আর নট এ অ্যাপিলেট, জাস্টিস সূর্যকান্ত, এবং এগুলো করেছে, অর্থাৎ এটা বলে দিচ্ছে। এবার যেটা হয়েছে, বেঞ্চ বলেছে যদি কোনো রায় দেওয়ার পর সব কিছু থেমে যেত তাহলে সাবেক বেঞ্চ কি করতে পারত, এই প্রশ্ন তুলে একটি মুক্ত পরিবেশে আলোচনা করছি, মানে খুব মুক্ত পরিবেশে আলোচনা শুরু করে সিরাই গাভাই প্রশ্ন করেছেন যদি কোনো গভর্নর বছরের পর বছর কোনো সিদ্ধান্ত না নেন আদালত কি শক্তিহীন হয়ে বসে থাকবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে কারণ গভর্নরের যে কারো কাছে জবাবদিহি করে না সভ্য রাজনীতিক বিশ্বাস করতে হবে, অর্থাৎ গভর্নর কাউকে জবাবদিহি করবে না। সিজিআইয়ের তর্ক, গভর্নর কাউকে স্বচ্ছন্দে নিপীড়ন করার সুযোগ দেওয়া উচিত নয়, গভর্নরকে কাউকে ইচ্ছাকৃতভাবে নিপীড়ন করার সুযোগ দেওয়া যায় না, বিশেষ করে নির্বাচিত সরকারের বিরুদ্ধে
অনির্বাচিত গভর্নরের অবস্থান স্পষ্ট করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গভর্নরের ক্ষমতা নেই নির্বাচিত সরকারের কে অযথা ডিস্টার্ব করা, অযথা হেনস্থা করা এবং অযথা নানাভাবে তার উপরে নিপীড়ন করা, এই ক্ষমতা গভর্নরের নেই। এবং পরিষ্কারভাবে তুষার মেহতাকে জানিয়ে দিয়েছেন। এবং তুষার মেহতা কি বলেছেন? তুষার মেহতা বলেছেন যে যেটা ক্ষমতা, সংবিধান থেকে ক্ষমতা দিয়েছে, কারণ গভর্নর যে কারো কাছে জবাবদিহি করে না, এটাই হচ্ছে বিশ্বাস। তার উত্তরে বলেছে যে গভর্নর কাউকে স্বচ্ছন্দে নিপীড়ন করার সুযোগ, গভর্নরকে কাউকে স্বচ্ছন্দে নিপীড়ন করার সুযোগ দেওয়া উচিত নয়, বিশেষ করে নির্বাচিত সরকারের। 2 নম্বর আরেকটা কথা বলেছে যে যদি কোনো গভর্নর অনির্দিষ্টকালের জন্য কোনো বিলকে ফেলে রাখে, সেটাকেও আমরা সমর্থন করি না, খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে গভর্নরকে নিয়ম মেনে চলতে হবে, সংবিধানের বাধ্যবাধকতা মেনে চলতে হবে, একই সঙ্গে রাষ্ট্রপতিকেও চলতে হবে। রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কেউই আইনের বাইরে নয়, আইনের মধ্যে তাদের সীমাবদ্ধতা রয়েছে। তারা কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখতে পারে না। নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করার অধিকার গভর্নরকে সংবিধান দেয়নি। সংবিধানে স্পষ্ট করে কোনো সময়সীমা লেখা নেই বলে সুপ্রিম কোর্ট সময়সীমা তৈরি করে দেবে না, এটা বলা যাবে না। এটা আমরা বলতেই পারি, সুপ্রিম কোর্টে কথাটা বলতেই পারে, জোর দিয়ে বিআর গাবাই জানিয়ে দিয়েছে। এ থেকে এটাই স্পষ্ট, গভর্নর অর্থাৎ রাজ্যপালদের ক্ষমতা সীমাহীন নয়। রাজ্যপালদের সরকারের নির্বাচিত সরকারের নিয়ম মেনে, নির্বাচিত সরকারের সঙ্গে পরামর্শ মেনে রাজ্যপালকে কাজ করতে হবে। এবং রাষ্ট্রপতিও সীমাহীন। রাষ্ট্রপতি সংসদে পাশ হওয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেছে, সংসদে পাশ হওয়া কোনো বিল যেমন রাষ্ট্রপতি আটকাতে পারে না, বিধানসভায় পাশ হওয়া কোনো বিলকে রাজ্যপাল আটকাতে পারবে না। এবং একটা বিল যদি দুবার পাশ হয়ে যায় সেটা আইনে পরিণত হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে বিধানসভায় পাশ হওয়া কোনো বিলকে রাষ্ট্রপতিও সীমাহীনভাবে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না, তাকে 3 মাসের মধ্যে ডিসেন্ট নোট দিতে হবে, কি কারণে আটকে রেখেছে তার ব্যাখ্যা দিতে হবে। খুবই স্পষ্ট করে সুপ্রিম কোর্টের এই রায় এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে একটা বড় জয় বলে মনে করা হচ্ছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, দেখবেন আশা করি, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার